আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, খালপাহাড় ডিঙে ঋতুপর্ণার বাড়িতে রুহুল কবির রিজভী। সাবজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভুজপতি চাকমার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাঙামাটির কাউখালী উপজেলা খাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে যান একটি প্রতিনিধি দলের সময় ফুটবলার ঋতুপর্ণার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। জানাবো, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস। ধীরে ধীরে ইসরায়েল ঘেঁষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব এবং সিরিয়া। বিশেষ করে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েল বিরোধী মনোভাব দেখালেও বাস্তব চিত্র তার উল্টা, বরং বাতাসে গুঞ্জন রয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব। এই তালিকায় জোরে সোরে নাম শোনা যাচ্ছে সিরিয়ার। মুসলিম শাসকরা এখন ইহুদিদের সরাসরি সহায়তা করছে। এটি হচ্ছে কিয়ামতের আলামত। এরপর জানাবো, গাজায় সেনা রাখতে অনড় ইসরায়েল, ব্যর্থ হওয়ার সংখ্যায় যুদ্ধবিরতি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির মধ্যেই গাজা উপত্যকার দক্ষিণ করিডোরে সৈন্য রাখার শর্ত দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবার তাহলে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়াটাই দুষ্কর। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০৫ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নতুন করে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় ৫৭,৬৮০ জনে পৌঁছেছে। জানাবো, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হাউসিদের হামলায় নিহত ৪। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের হামলায় ৪ জন নিহত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, হামলার পর থেকে জাহাজটি থেকে ৬ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। হাউসিরা এই হামলার দায় স্বীকার করেছেন। জানাবো, খালপাহাড় ডিঙে ঋতুপর্ণার বাড়িতে রুহুল কবির রিজভী। সাবজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভুজপতি চাকমার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাঙামাটির কাউখালী উপজেলা খাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে যান একটি প্রতিনিধি দলের সময় ফুটবলার ঋতুপর্ণার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। এ সময় ফুটবলার ঋতুর পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও বিভিন্ন কথাবার্তা বলেন তিনি। তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে ঋতুর পরিবারের পাশে থাকার কথা জানিয়ে রুহুল কবির রিজভী প্রতিশ্রুতি দিয়েছেন। রাঙামাটি কাউখালী উপজেলার খাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় মগাছড়িতে জন্ম পাহাড়ের রত্ন জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি। উপজেলা শহরের মূল সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার পাহাড়ি এলাকা মারিয়ে যেতে হয়। সেখানে একমাত্র ভাই ৩ বছর আগে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মারা গেছে। ৩ বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবল থেকে আয় করা অর্থ দিয়ে চলে ঋতুর পরিবার। সাব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশাসনের থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, ঋতুদের গ্রামের প্রত্যন্ত রাস্তা সংস্কার করা হবে, ঋতুকে নতুন ঘর দেওয়া হবে, বেকার বোনদের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। সরকারের এসব আশ্বাসে কোনোটাই এখনো বাস্তবায়ন হয়নি। তাছাড়া দীর্ঘ সময় ধরে ঋতুর মা দুরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত, অর্থভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস। ধীরে ধীরে ইসরায়েল
ঘেঁষা হিসেবে আত্মপ্রকাশ করেছে সৌদি আরব ও সিরিয়া। বিশেষ করে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েল বিরোধী মনোভাব দেখালেও বাস্তবের চিত্র তার উল্টো, বরং বাতাসে গুঞ্জন হয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব। তাই এই তালিকায় জোরে সোরে নাম শোনা হচ্ছে সিরিয়ারও। এবার প্রকাশ এলো চাঞ্চল্যকর তথ্য, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে যোগ দিয়েছে সৌদি ও সিরিয়ার দুই নাগরিক। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে নেসেটের অধিবেশনে দেখা যায় ওই দুইজনকে। দ্য নিউ আরব নিউজ জানিয়েছে তাদের মধ্যে রয়েছে সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস। অপরজন হলেন সাদি মার্তিনি। তিনি সিরিয়ার একটি হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমানে একটি এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। আল খামিস ও মার্তিনি নেসেটের দ্য ককাস টু প্রমোট দ্য অরিজিনাল সিকিউরিটি এগ্রিমেন্ট নামের একটি সেশনে যোগ দেন। আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নিরাপত্তা সহযোগিতার জন্যই মূলত নেসেটের এই গ্রুপটি গঠন করা হয়। এদিকে প্রায় একই সময় সৌদি সফরে গিয়ে আলোচনা জন্ম দিয়েছিলেন ইউরোপ ভিত্তিক আরব ও মুসলিম ইমাম ও শেখদের একটি দল। ওই ইমামরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা ডেনমার্কে ফিরে যাওয়ার পর এক ইমামকে বরখাস্ত করেছে সেখানকার মুসলিম সংখ্যাগরিষ্ঠরা। গাজায় সেনা রাখতে অনড় ইসরায়েল, ব্যর্থ হওয়ার সংখ্যায় যুদ্ধবিরতি। সম্প্রতি প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬০ দিন যুদ্ধ স্থগিত রাখার কথা রয়েছে। এই সময়ে কিছু পণবন্দীকে মুক্তি দেওয়া হবে এবং গাজায় আরও ত্রাণ প্রবেশ করবে। তবে এরই মধ্যে ইসরায়েল নতুন সত্য জুড়ে দেয় এই চুক্তি বাস্তবায়ন নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতির মধ্যেই গাজা উপত্যকার দক্ষিণ করিডোরে সৈন্য রাখার শর্ত দিয়েছে ইসরায়েল। এই প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করেছে অনেকেই। স্থানীয়রা জানিয়েছে মার্কিন, ইসরায়েলি ও কাতারি শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার জন্য সেনা মোতায়েন প্রসঙ্গটি উঠে আসে। সম্প্রতি প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬০ দিন স্থগিত রাখার কথা বলা হয়েছে। এ সময় কিছু পণবন্দীকে মুক্তি দেওয়া হবে এবং গাজায় আরও ত্রাণ প্রবেশ করবে। তবে এরই মধ্যে ইসরায়েল নতুন সত্য জুড়ে দেয় এই চুক্তি বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আলোচনা সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে ৬০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির সময় ইসরায়েল তাদের সেনা মোতায়েন রাখবে। বিশেষত ইসরায়েলের কাছে মোরাক করিডোর হিসেবে পরিচিত পূর্ব পশ্চিম করিডোরে সেনা মোতায়েনের কথা জানিয়েছেন তিনি। ইহুদিবাদী ইসরায়েল যদি সেনা মোতায়েন রাখে তাহলে হয়তো যুদ্ধবিরতি আর কার্যকর হচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০৫ জন নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে ২৪ ঘণ্টা ১০৫ জন নিরীহ ফিলিস্তিনি এবং আরও ৫৩০ জন আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নতুন করে ১০৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা এখন প্রায় ৫৭,৬৮০ জন ছাড়িয়ে গেছে। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে গত ২৪ ঘণ্টা আরও ৫৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,৩৭,৪০৯-এ দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। চলতি বছরের ১৯শে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালাতে শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭,১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২৫,৩৬৮ জন আহত হয়েছে। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার ধরা পড়েছেন।